আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা লাস্ট ক্লাসগুলোতে দ্রাব্যতার বেসিক নিয়ে আলোচনা করছিলাম, দ্রাব্যতার ছোটোখাটো ম্যাথগুলো নিয়ে আলোচনা করছি। এখন আমরা দ্রাব্যতার রিলেটেড সিকিউ করার ট্রাই করব। এটা মোটামুটি একটা আইডিয়াল সিকিউ, এটা বোর্ডে আসা সিকিউ। তো এরকম টাইপই দেখা যায়, সিকিউ আসতে দেখা যায়। তো আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখবা। দেখো আমরা এটা সলভ করি। এখানে একটা পাত্র দেওয়া আছে, 1 নাম্বার পাত্র, এটা 2 নাম্বার পাত্র। 1 নাম্বার পাত্রের মধ্যে কী কী দেওয়া আছে সিনারিওটা দেখো। একটা সিলভার নাইট্রেটের দ্রবণ দেওয়া আছে, আর এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ দেওয়া আছে। সিলভার নাইট্রেটের যে দ্রবণ আছে এটার আয়তন এবং ঘনমাত্রা দেওয়া আছে, মোলারিটি, আর এটারও আয়তন এবং মোলারিটি দেওয়া আছে। আর নিচে একটা ইনফো দেওয়া আছে যে আমাদের সিলভার নাইট্রেট যেটা আছে এটার নিচে একটা ইনফো দেওয়া আছে আমাদের যে সিলভার নাইট্রেট আছে, সিলভার নাইট্রেটের দ্রাব্যতা, সিলভার নাইট্রেটের দ্রাব্যতা এখানে দেওয়া আছে। ঠিক আছে, সিলভার নাইট্রেটের দ্রাব্যতা দেওয়া আছে কত ভাইয়া? 1.3 × 10⁻5 মোল পার লিটার। ঠিক আছে, দ্রাব্যতা দেওয়া আছে। এখন হচ্ছে এতটুকু তোমার মোটামুটি গ নাম্বারটা করার জন্য লাগবে। এখন গ নাম্বারে কি বলছে দেখো, সিলভার নাইট্রেটের কেএসপি কত। ঠিক আছে, সিলভার নাইট্রেটের কেএসপি কত, তার মানে প্রথম দ্রবণটা নিয়ে আমাদের কনসার্ন এখন গ নাম্বারটার জন্য। তাহলে গ নাম্বারের ক্ষেত্রে সিলভার নাইট্রেটের যেহেতু কেএসপি বের করতে বলছে, ফার্স্ট কাজ হবে তোমার সিলভার নাইট্রেটকে বিয়োজিত করে দেখানো। দ্রবণে তো বিয়োজিত অবস্থায় থাকে, এজি প্লাস নাইট্রেট মাইনাস, তাহলে বিয়োজিত করলাম আমরা। এবার খেয়াল করো, আমরা ধরে নিলাম সিলভার নাইট্রেটের দ্রাব্যতা হচ্ছে এস, তাহলে এটার দ্রাব্যতা কত হবে ভাইয়া? এস হবে, এটারও এস হবে। কারণ যদি এখানে 2 বা 3 থাকতো তাহলে সামনে 3s বা 2s হইতো। ঠিক আছে, ওই মূল সংখ্যা দিয়ে গুণ হইতো, কিন্তু এখানে তো ওরকম নাই, তাহলে আমরা শুধু এস দিয়ে গুণ করব, কারণ এটার যে দ্রাব্যতা হবে এটারও সেম, এটারও সেম। এবার খেয়াল করো, এটার যদি আমি কেএসপি বলি, কেএসপি বের করার ফর্মুলাটা কি ছিল? উই নো দ্যাট কেএসপি ইকুয়ালস টু উৎপাদের যে আয়নগুলো আছে আয়নের ঘনমাত্রার গুণফল, এজি প্লাস ইন্টু NO3 মাইনাস, তাই তো? এবার খেয়াল করো, এটার ভ্যালু দ্রাব্যতায় কত দেয়া আছে? এস ইন্টু এস, তার মানে হচ্ছে এস স্কোয়ার। এখন খেয়াল করো এস এর ভ্যালু কি দেয়া আছে? এস মানে হচ্ছে দ্রাব্যতা। কার দ্রাব্যতা? সোডিয়াম নাইট্রেটের দ্রাব্যতা। এখন দেখো সোডিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কিন্তু কোশ্চেনে দেয়া আছে এস কত দেয়া আছে? 1.3 × 10⁻5, 1.3 × 10⁻5। যদি এটা ক্যালকুলেশন করো কত আসে? ক্যালকুলেশন যদি আমরা করি তখন হচ্ছে আসবে 1.69 × 10⁻10। আর এককটা যদি লিখি, এই দ্রাব্যতার একক ছিল মোল পার লিটার, তাহলে এটার উপর স্কোয়ার যেহেতু করছো তাহলে হবে মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। তো এই হচ্ছে দ্রাব্যতা। ঠিক আছে, দ্যাটস দ্য অ্যান্সার। তাহলে গ নাম্বারটা আমরা বুঝলাম, ইজি ছিল একদম। এবার গ নাম্বারটা আমরা দেখব, অদক্ষেপ পড়বে কিনা। এই অদক্ষেপ পড়বে কিনা এই রিলেটেড ম্যাথও কিন্তু তোমার সিকিউতে অনেক আসতে দেখা যায়। তো তুমি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, মোটামুটি হচ্ছে সবগুলো একই ধাঁচের ম্যাথ ইজিলি পারবা। ঠিক আছে, তাহলে আমরা গ নাম্বারটা দেখলাম। এবার আসি আমরা গ নাম্বারে। তো খেয়াল করো গ নাম্বারটা কি বলছে। গ নাম্বারটা বলছে 1 নং পাত্রে যদি আমরা 2 নংয়ের দ্রবণটা সম্পূর্ণরূপে মিশাই, তখন সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে কিনা। এইটার মধ্যে যদি 2 নম্বরটায় এনা মিশাই তাহলে হচ্ছে কি হবে কিনা, সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে কিনা। তাহলে মিশানোর পরে একটা বিক্রিয়া হবে না, বিক্রিয়াটা লিখে ফেলি আমরা। তাহলে গ নাম্বার প্রথমে যেটা হবে AgNO3 প্রথম পাত্রের প্লাস দ্বিতীয় পাত্রে ছিল সোডিয়াম ক্লোরাইড, বিক্রিয়া করার পরে কি হবে? এটার সাথে বিক্রিয়া করবে, AgCl তৈরি হবে, আর যেটা হচ্ছে এটার ক্যাটায়ন এটার অ্যানায়নের সাথে বিক্রিয়া করবে, তাহলে হচ্ছে সোডিয়াম নাইট্রেট তৈরি হবে। আচ্ছা, এত ক্লাস নেওয়া হয় যার কারণে বোর্ডেও সমস্যা ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা দেখো, সরি, আচ্ছা খেয়াল করো,
এখানে হচ্ছে সোডিয়াম নাইট্রেট হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি বিক্রিয়াটা। 1 নাম্বার আর 2 নাম্বার যদি মিশাই তখন এরকম একটা বিক্রিয়া হবে। তাহলে খেয়াল করো এখানে একটা জিনিস বলে দিচ্ছে যে AgCl এর অদক্ষেপ পড়বে কিনা। তাহলে যদি অদক্ষেপ পড়ে, কার পড়বে? AgCl এর পড়বে। এটা নিয়েই হচ্ছে আমরা আলোচনা করব যে অদক্ষেপ পড়বে কিনা। এখন আমার কোশ্চেন তোমাদের কাছে, অদক্ষেপ পড়ার শর্ত কি ছিল ভাইয়া? অদক্ষেপ পড়ার শর্ত ছিল বা অতিপৃক্ত দ্রবণ হওয়া লাগবে, ঠিক না? অদক্ষেপ পড়ার শর্ত ছিল এটা, KIP is greater than KSP, KIP is greater than KSP। এখন খেয়াল করো আমাদের যার অদক্ষেপ পড়বে বলে আমরা এজিউম করতেছি অর্থাৎ সিলভার ক্লোরাইড, এর কিন্তু KSP-র ভ্যালুটা কোশ্চেনে দেয়া আছে। কত দেয়া আছে? 1.8 × 10⁻10, 1.8 × 10⁻10 দেয়া আছে। কত ভাইয়া? 1.8 × 10⁻10। যদি এই ভ্যালুটা থেকে বেশি হয়, যদি এই ভ্যালুটা থেকে KIP-র মানটা বেশি হয়, তখনই তুমি বুঝবে অদক্ষেপ পড়বে। তার মানে আমরা অলরেডি KSP-র মান জানি, জাস্ট KIP-র মানটা বের করব। এখন KIP কি জিনিস? KIP হচ্ছে মিশ্রণে আয়নগুলোর গুণফল, মিশ্রণে আয়নের গুণফল। মিশ্রণে আয়নের গুণফল কিভাবে বের করবা? আচ্ছা, আমরা সিলভার ক্লোরাইড, ঠিক না, AgCl, AgCl-কে যদি আমরা ভাঙায় লিখি Ag প্লাস প্লাস Cl মাইনাস, এখানে দুইটা আয়ন আছে। এখন মিশ্রণের মধ্যে সিলভার আয়নের ঘনমাত্রা কত আর মিশ্রণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত, যখন এটা পেয়ে যাবা তখন হচ্ছে KIP = লিখতে পারবা, এটা কিন্তু মিশ্রণে ভাইয়া, ইন্ডিভিজুয়াল না, মিশানোর পরে ইনটু Cl মাইনাস, তখন তুমি এখানে ভ্যালুটা বসাই দিলে কি হয়ে যাবে? KIP-র মান বের হয়ে যাবে। তাহলে খেয়াল করো, এটা বের করার ট্রিক্সটা আগে আমরা দেখি কিভাবে বের করবো। মিশ্রণে কোনো আয়নের ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে V1S1 = V2S2। এটা মনে রাখবা যে মিশ্রণে কোনো আয়ন এর ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে, তুমি যদি এখানে 3টা জানো, একটা অজানা থেকে বের করে ফেলতে পারবা। মিশ্রণে কোনো আয়নের ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে V1S1 = V2S2, V1S1 = V2S2। তাহলে খেয়াল করো, আমরা পার্ট পার্ট করে বলি। প্রথমে আসি সিলভার আয়নের ক্ষেত্রে। এটার ক্ষেত্রে মিশ্রণে ঘনমাত্রা বের করতে চাইতেছে, ঠিক আছে। তাহলে সিলভার আয়নটা আসছে কোত্থেকে? সিলভার আয়নটা মিশ্রণে আসার আগে ছিল কোথায়? সিলভার নাইট্রেট দ্রবণে, ঠিক না। তাহলে সিলভার নাইট্রেট দ্রবণে ওর অবস্থা কি ছিল? এ ছিল 20 ml আর 0.2 মোলার। আচ্ছা, তাহলে ইন্ডিভিজুয়াল যদি চিন্তা করি আমরা, V1 আর S1 কত ভাইয়া? 20 ml আর 0.02 মোলার, 0.02 মোলার, ঠিক আছে। আর এখন V2টা কত ভাইয়া? V2 হচ্ছে, মনে রাখবা, যখন আমি সোডিয়াম ক্লোরাইডটা এখানে মিশাইলাম, দুইটার আয়তন কিন্তু যোগ হয়ে গেছে। এই যে 20 ml আর এখানে সোডিয়াম ক্লোরাইডের 40 ml, দুইটা যোগ হয়ে কত হয়ে গেছে ভাইয়া? 60 ml। এটা হচ্ছে মিশ্রণের আয়তন, 40 + 20 = 60। আর আমরা অজানা কোনটা? অজানা হচ্ছে S2, অজানা মানে মিশ্রণে আমাদের সিলভার যে আয়নটা আছে, সিলভার আয়নের ঘনমাত্রাটা অজানা, ঠিক আছে। এটাই আমরা বের করব। তাহলে S2 = হবে, এই সূত্র থেকে S2 = হবে V1S1 / V2। এবার বলো তো ভাইয়া, V1S1 কত বলছিলাম? 20 ml ইন্টু S1 কত? 0.02 মোলার। নিচে যেটা বসাবো V2 হচ্ছে মিশ্রণের, 2 মানে সব মিশ্রণের আর 1 মানে সব ইন্ডিভিজুয়াল অবস্থায়, ঠিক আছে। 2 মানে সব কি ভাইয়া? মিশ্রণের। তাহলে আমরা যদি S2 বলি, মিশ্রণের ঘনমাত্রা, কার ঘনমাত্রা? এই যে আমরা যেটা বের করতেছি সিলভারের ঘনমাত্রা, ঠিক আছে। নিচে হবে 60। তো আমরা সেমভাবে যদি এদিকে, একটা তো সিলভার আর একটা ক্লোরাইড, তাহলে ক্লোরাইডের যদি মিশ্রণের ঘনমাত্রা বের করতে চাই তাহলে কি হবে দেখো তো, কি হবে? সেম সূত্র, S2 = V1S1 / V2। এখন আমরা বলো V1S1 আর V2 কত? এখন S2 মানে হচ্ছে ক্লোরাইডের ঘনমাত্রা, মিশ্রণে ক্লোরাইডের ঘনমাত্রা। তাহলে V2 কি হবে? মিশ্রণে ক্লোরাইডের আয়তন। তাহলে এটা কত হবে? ওই যে 20 + 40 মানে 60, সেম। আর V1S1 কত? আমাদের আলাদা অবস্থায় মিশ্রণ হওয়ার আগে ক্লোরাইড আয়নের আয়তন কত ছিল আর ঘনমাত্রা কত ছিল? এটা হচ্ছে আমাদের 1, ঠিক আছে, V1S1। তাহলে এটা কত? 40 আর 0.04, 40
ইন্টু 0.04, 40 ইন্টু 0.04 যদি বসাই আমাদের ভ্যালু কত আসে চলো আমরা দেখি, একটু ক্যালকুলেট করি। এটা আসে হচ্ছে 6.67 ইন্টু 10⁻³ মোলার, এত আসে। আর এটার ক্ষেত্রে আসে 0.0267 মোলার। একটু ক্যালকুলেট করে দেখবা ভ্যালুটা ঠিক আছে কিনা। তাহলে আমরা আলটিমেটলি কিন্তু সিলভার আয়নের যে ঘনমাত্রা, মিশ্রণে ঘনমাত্রা সেটা পেয়ে গেলাম, আবার ক্লোরাইড আয়নের যে মিশ্রণে ঘনমাত্রা সেটাও পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি, কেআইপির মধ্যে এই দুইটা ভ্যালু ইনপুট দিয়ে তারপরে গুণ করে দিব। তো চলো আমরা এদিকে এটা করে ফেলি, অংশটা আমরা মুছে দিলাম। আচ্ছা, এবার দেখো এখানে সিলভারের ঘনমাত্রা কত, 6.67 ইন্টু 10⁻³ গুণন 0.0267 মোলার। গুণ করার পরে আসবে আমাদের কত, 1.78 ইন্টু 10⁻⁴ আসবে। ঠিক আছে, এটা হচ্ছে কার ভ্যালু ভাইয়া, একটু ঠিক করে লিখি। এটা আমরা যেটা বের করলাম, এটা তোমরা স্টেপ বাই স্টেপ এভাবেই করবা। এটা আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে কেআইপির ভ্যালু। কার ভ্যালু বের করলাম ভাইয়া, কেআইপি। তাহলে আশা করি বুঝতে পারছো কেআইপির ভ্যালুটা কিভাবে বের করতে লাগবে। ঠিক আছে, কিভাবে কেআইপির ভ্যালুটা বের করবা আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কেআইপির ভ্যালু বের করলাম, আর কেএসপির ভ্যালু আগের থেকে জানি। কত জানি, কেএসপির ভ্যালু হচ্ছে এত, এই যে 1.8 ইন্টু 10⁻10। আর এটা কত পাইলাম ভাইয়া, 1.78 ইন্টু 10⁻⁴। তাহলে কে বড়, কেআইপি বড় না, 10⁻10 বড় নাকি 10⁻⁴ বড়? অবভিয়াসলি 10⁻⁴ বড়, যার কারণে কেআইপি বড়, তার মানে অদক্ষেপ পড়বে, আশা করি তোমরা এটা অদক্ষেপের ম্যাথটা বুঝতে পারছো। এটা কিন্তু সিকিউতে 4 নম্বরে আসে। সো খুব ভালো মতো এটা প্র্যাকটিস করবা। শুধুমাত্র আমার ক্লাসটা দেখলেই এনাফ না, তোমরা হচ্ছে বাসায় বসে খাতা কলমে লিখে পড়বা, তাহলে হচ্ছে জিনিসটা আরও ইমপ্রুভ হবে তোমাদের। আচ্ছা, চলো আমরা নেক্সট টাইপের ম্যাথটা একটু পরেই দেখব। এখন হচ্ছে আমরা দেখব কোয়ান্টাম সংখ্যা এবং রিডবার্গের সমীকরণ রিলেটেড কিছু সিকিউ দেখে নিব বোর্ড থেকে ডিরেক্টলি। তো চলো একটা সিকিউ দেখি আমরা। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে সিকিউটা এরকম ছিল। ফার্স্ট অফ অল আচ্ছা, এখানে একটা পজিটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ থাকবে না, যেহেতু নিউক্লিয়াস। এটা হচ্ছে কে শেল, এল, এম, এন শেল দেয়া আছে। এখন কোশ্চেন গ নাম্বারে বলছে ইলেকট্রন অবস্থান করতেছে এইখানে। তাহলে কোশ্চেনে বলে দিছে যে উদ্দীপকে এটা গ নাম্বার, ঠিক আছে, উদ্দীপকে উল্লিখিত চিত্রে সর্ববহিস্থ শক্তি স্তরের কোশ্চেনটা বোঝো, শক্তি স্তরের কোয়ান্টাম সংখ্যা হিসাব করে, কোয়ান্টাম নাম্বার হিসেব করে ইলেকট্রন সংখ্যা বের করো। তো এটা ছিল গ নাম্বারটা। আমরা আগে গ নাম্বারটা সলভ করি, ঠিক আছে।
তো খেয়াল করো, বলছে তোমার ইলেকট্রনটা সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রনটা অবস্থান করতেছে। এখন সর্ববহিস্থ শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন অবস্থান করবে, ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, সেটা আমরা কোয়ান্টাম সংখ্যা হিসাব করে ক্যালকুলেট করতে বলছে। তাহলে এই ম্যাথটা কীভাবে করবা? আমরা কোয়ান্টাম সংখ্যার ধারণাটা আরেকটু মনে করাই দিই। আমাদের কোয়ান্টাম সংখ্যা মূলত 4টা আছে। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো এগুলোর মাধ্যমে আসলে ইলেকট্রন সংখ্যাটা বের করতে পারবো। ইলেকট্রন সংখ্যা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা, আসলে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে, আচ্ছা সরি, ইলেকট্রন ধারণ ক্ষমতা। আচ্ছা, চলো আমরা এটা কিভাবে করব দেখি। বক্স থেকে নেই। আচ্ছা, এখানে তুমি হচ্ছে একটা, দুইটা কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে 3টা কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক, আরেকটা হচ্ছে কি ভাইয়া স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই 4টা কোয়ান্টাম সংখ্যার জন্য আরেকটা বক্স রাখবা তুমি এমনিতেই ইলেকট্রন সংখ্যা বের করার জন্য, ঠিক আছে? এই 5টা বক্স। তো চলো আমরা লিখে ফেলি। তাহলে এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর জন্য, এটা হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর জন্য। তোমরা হচ্ছে পুরোটা লিখবা, ঠিক আছে? এখানে বাংলায় লিখবা প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমার স্পেসের কারণে লিখতে পারতেছেন। আর এটা হচ্ছে এখানে লিখবা সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপরে লিখবা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তারপরে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই 4টাই তো। তাহলে সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা, এখন তোমার আগে জানা লাগবে সর্বশেষ শক্তিস্তর কত, 1 2 3 4, তার মানে এটা 4 নাম্বার শক্তিস্তরে আছে। দ্যাট মিনস n এর ভ্যালু কত হবে ভাইয়া? n এর ভ্যালু হবে 4। n এর ভ্যালু যদি 4 হয়, l এর ভ্যালু কত আমরা জানি। l এর ভ্যালু বের করার সূত্র হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, মনে আছে? 0 থেকে n-1 পর্যন্ত, এটা হচ্ছে l এর ভ্যালু বের করার সূত্র। তাহলে 0 থেকে n-1, তাহলে কত হবে? 0, n এর ভ্যালু 4 বসাইলে 0 1 2 3 এত হবে। বসাও 0 1 2 এবং 3। আচ্ছা, 0 1 2 3। এবার l এর ভ্যালু তো আমরা বের করলাম, এবার m এর ভ্যালু কিভাবে বের করব? l ইকুয়ালস টু যখন 0 হবে, m এর ভ্যালু কত হবে ভাই? 0, কারণ m এর ভ্যালু আমরা জানতাম -l থেকে 0 সহ প্লাস l পর্যন্ত। তাহলে চলো আমরা জানি l এর ভ্যালু 0 হলে কত, m এর ভ্যালু 0। এবার l এর ভ্যালু যখন 1 হবে, এখানে 3টা ভ্যালু অ্যারাইজ করবে, -1 0 +1, কারণ আমরা জানি -l থেকে +l পর্যন্ত 0 সহ। যখন 2 হবে তখন হবে -2 -1 0 +1 +2, ঠিক আছে? আর যখন 3 হবে তখন হচ্ছে -3 -2 -1 0 +1 +2 +3। তো আশা করি এটা বুঝছো কিভাবে লিখলাম। প্রত্যেকটা সহকারী কোয়ান্টাম সংখ্যার জন্য আমরা প্রত্যেকটা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বের করলাম। বের করার সূত্র তো আমি বলে দিছি। l এর ভ্যালু বের করা কীভাবে? 0 থেকে n-1 পর্যন্ত। আর m এর ভ্যালু বের করবা কীভাবে? -l থেকে +l পর্যন্ত। এবার খেয়াল করো আমাদের যে স্পিন কোয়ান্টাম সংখ্যাটা কীভাবে বের করব। এখন একটা অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা? একটা অরবিটালে ইলেকট্রন থাকে 2টা, ঠিক না? মানে একটা উপস্তরে, ধরো এটা একটা অরবিটাল, এটার মধ্যে 0 মানে s, 1 মানে p, এটা মানে d, এটা মানে f। এখন খেয়াল করো, এটার আন্ডারে, s এর আন্ডারে কোনো কি নাই, উপস্তর নাই, ঠিক আছে? বাট এটার আন্ডারে আছে px py pz, এটার আন্ডারে আছে dxy yz dzx x² - y² dz², এটার আন্ডারে আরও 7টা আছে। তাহলে খেয়াল করো, প্রত্যেকটা এরকম উপস্তরের মধ্যে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে প্রথমটার মধ্যে 2টা থাকবে, এই 2টার জন্য স্পিন হবে ±½ একটার জন্য +½ আরেকটার জন্য -½ এবং এখানে 3টা আছে না, 3টা উপস্তর আছে, 3টার জন্য কয়টা হবে ভাইয়া? 3টার জন্য হবে 6টা। তার মানে আমরা লিখতে পারবো 3 × ±½ তাই না? 3 × ±½ লিখতে পারবো না? এখানের মধ্যে তো 2টা আছে, তাহলে 3 দুগুণে 6, আর এটার মধ্যে কয়টা আছে? টোটাল 5টা। তাহলে 5টার মধ্যে ইলেকট্রন থাকবে 10টা, তার মানে 5 ×
প্লাস মাইনাস হাফ। এরপরে খেয়াল করো লাস্টেরটা যেটা আমাদের এখানে আছে কয়টা 7টা, 3 3 6 একে 7, তাহলে 7 ইন্টু প্লাস মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে ইলেকট্রন সংখ্যা আমরা বের করতে পারলাম। তাহলে ফার্স্টেরটাতে ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? ইলেকট্রন সংখ্যা ফার্স্টেরটাতে ইলেকট্রন আছে 2টা, পরেরটাতে আছে 3 দোকানে 6টা, তারপরেরটাতে আছে 5 দোকানে 10টা, তারপরেরটাতে আছে 7 দোকানে 14টা। হিসাব করে দেখো 6 2 8, 8 10 18, 18 আর 14তে কত হয়? 32। তাহলে আমাদের চতুর্থ শক্তি স্তরে একদম 32টা ইলেকট্রন থাকতে পারে। এখন তোমার মনে হতে পারে ভাই আমি তো 2n স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারি 32। দেখো আসলে তাহলে তো আমাদের এটা লাগতেছে না, ঠিক না? কোয়ান্টাম সংখ্যার পদ্ধতিটা লাগতেছে না। 2n স্কোয়ার দিয়ে তুমি কত পর্যন্ত বের করতে পারবা ভাইয়া? 4 পর্যন্ত। 4-এর পরে 5 কি বের করতে পারবা? না, পারবা না। যার জন্য তার পরবর্তী এগুলোর জন্য যে নাম্বারগুলো আছে, শক্তি স্তরগুলো আছে, সেগুলোর জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যার হেল্প নিতে হবে। তো এই ছিল কোয়ান্টাম সংখ্যার অ্যাপ্লিকেশন। চলো আমরা হচ্ছে গহ নাম্বারটাতে যাই। আশা করি তোমরা সিকিউরিটা বুঝতে পারছো, গ নাম্বারটা বুঝতে পারছো। এবার আমরা গহ নাম্বারটা করব। চলো আমরা এবার গহ নাম্বারটা দেখি। মোটামুটি সবগুলো সিকিউই টাচ করে ফেলছি, মানে মোটামুটি আইডিয়াল সিকিউ যেগুলো আছে একটা করলে তুমি মোটামুটি বাকিগুলোও শেষ করে ফেলতে পারবা। চলো আমরা গহ নাম্বারটা দেখি। গহ নাম্বার কোশ্চেনটা কি বলছে? গহ নাম্বার কোশ্চেনটা বলছে আমাদের এখানে আসলে এই সাইনটা দেওয়া ভুল হয়েছে। এটা হবে 4 থেকে 3-এ 2-এ আসছে। 4 থেকে কততে আসছে? 2-তে। ঠিক আছে, মানে এটা আরেকটু স্পেসিফিক্যালি বলে দিই। এইখান থেকে 2-তে আসছে। আচ্ছা, এখন খেয়াল করো কোশ্চেনটা কি। কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত চিত্রে ইলেকট্রন ধাপান্তরের সময়, আমি একটু শর্টকাটে লিখি, ইলেকট্রন ধাপান্তরের সময় মানে এক ধাপ থেকে আরেক ধাপে আসার সময়, ধাপান্তরের সময় বলা আছে পরমাণু থেকে নির্গত, পরমাণু হতে নির্গত তরঙ্গদৈর্ঘ্য বের করো, তরঙ্গদৈর্ঘ্য বের করো, এবং বিকিরিত বর্ণালীটি কোন বর্ণের হবে। তার মানে তোমার বর্ণটাও বলা লাগবে কোন বর্ণের। তাহলে চলো আমরা দেখে নিই এটা কিভাবে করব। ফার্স্ট অফ অল ইলেকট্রন আসতেছে 4 থেকে 2 নাম্বার শক্তি স্তরে। কত নাম্বারে ভাইয়া? n থেকে l এ, কে এল এম এন। তাহলে হচ্ছে 4 থেকে 2-তে আসতেছে। এখন 4 থেকে 2-তে আসলে আমাদেরকে কি মনে পড়তেছে? একটা সূত্রই হচ্ছে মাথায় খেলতেছে আশা করি, সেটা হচ্ছে রিডবার্গের সমীকরণ। কিসের সমীকরণ? রিডবার্গের সমীকরণ। রিডবার্গের সমীকরণটা কোনটা ছিল ভাইয়া? রিডবার্গের সমীকরণটা ছিল যেহেতু এখানে একটা ইলেকট্রন, তাহলে তুমি জেড স্কোয়ারটা আনা লাগবে না। তাহলে 1 বাই ল্যামডা ইকুয়ালস টু আর এইচ ইন্টু 1 বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস 1 বাই এন টু স্কোয়ার, এটা দিয়ে হয়ে যাবে। জেড স্কোয়ার লাগবে না, কারণ এখানে ইলেকট্রন কয়টা? ইলেকট্রন একটা। যদি ইলেকট্রন একাধিক হইতো তখন হচ্ছে তোমার মানে অন্য মৌল হইতো, তখন আমরা বুঝতাম এখানে জেড স্কোয়ার লাগতো। এবার আসি আর এইচ এর ভ্যালু কত ভাইয়া? আর এইচ এর ভ্যালু হচ্ছে 10967800 ইন্টু
1/n1 কত আর n2 কত? n1 আর n2 এর পরিচয়টা কিন্তু আমি খুব স্পেসিফিক্যালি বলে দিছিলাম। n1 হচ্ছে ফাইনাল স্টেট, ঠিক আছে? ফাইনাল স্টেটে, এটা হচ্ছে ফাইনাল স্টেটে ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে। আর n2 কি? n2 হচ্ছে ইনিশিয়াল স্টেটে ইলেকট্রন কোন শক্তি স্তরে ছিল। তাহলে খেয়াল করো, n1 মানে হচ্ছে ফাইনাল স্টেটে ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, আর n2 হচ্ছে ইনিশিয়াল স্টেটে কোনটাতে ছিল। এবার খেয়াল করো, এখানে একদম ফাইনাল অবস্থায় কোনটাতে আসছে? 2তে আসছে। আর ইনিশিয়াল অবস্থায় ছিল কি? 4-এ। তাহলে এখানে হবে 2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। যদি ক্যালকুলেট করো 1/λ আসবে কত? 2.0568 ইন্টু 10 পার মিটার। হ্যাঁ, এখন এটা কি অ্যান্সার? এটা কিন্তু অ্যান্সার না, এটা তো 1/λ বের করছো। তোমার বের করা লাগবে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য চাইছে। কোশ্চেনে কি চাইছে? তরঙ্গ দৈর্ঘ্য চাইছে। তাহলে তোমার ল্যামডা বের করতে হবে। তাহলে ল্যামডা কত হবে? এটার ইনভার্স করে দিবা, তাহলে আসবে 4.8617 ইন্টু 10⁻7 মিটার। এটা ছিল পার মিটারে, ঠিক আছে? তো এবার খেয়াল করো, আমাদের এটা আসছে, এটা তাইলে আমাদের অ্যান্সার হওয়ার কথা। আরেকটা জিনিস চাইছে যে বর্ণালীটি কোন বর্ণের হবে। এখন বর্ণালীটি কোন বর্ণের হবে, ওইখানে যে তরঙ্গ দৈর্ঘ্যটা দেয়া ছিল, সবগুলো যে আমরা মুখস্থ করছি, সেগুলো সবগুলো কিসে ছিল বলো তো ভাইয়া? ন্যানোমিটারে ছিল। তাহলে তোমার মিটারে থেকে ন্যানোমিটারে কনভার্ট করা লাগবে। এখন খেয়াল করো, মিটার থেকে তুমি ন্যানোমিটারে কেমনে কনভার্ট করবা? মিটার থেকে ন্যানোমিটারে কনভার্ট করার একটাই ওয়ে, সেটা হচ্ছে 10⁹ দিয়ে গুণ দিবা। আর ন্যানোমিটার থেকে মিটারে আনতে চাইলে 10⁹ দিয়ে ভাগ দিবা, ঠিক আছে? তাহলে 10⁹ দিয়ে যদি গুণ করো এটাকে, কত আসে? 4.8617 ইন্টু 10⁻7 ইন্টু 10⁹, তাহলে ন্যানোমিটারে আসবে। এটা হচ্ছে ল্যামডার ভ্যালু। তাহলে হিসাব করলে কত আসে? এখানে 2 ঘর আগাবে, যেহেতু 486.175 ন্যানোমিটার, এত ল্যামডা, ঠিক আছে? এখন তুমি কি বুঝতে পারতেছো যে এটা কোন রেঞ্জের মধ্যে আছে, মানে কোন রশ্মি, কোন বর্ণের আলোক রশ্মি, এটা বুঝতে পারতেছো? আচ্ছা দেখো, এটা আসলে আমরা তাহলে আরেকবার রিকল করি আমাদের চার্টটা কি কি ছিল। বেনিয়া সহ কলা ছিল, ঠিক আছে? আমি একদম ডিটেলস তোমাদের দেখাই দিতেছি, যদি না মনে থাকে। দেখছো, এই চার্টটা কিন্তু লাগবে। বেনিয়া সহ কলা, খেয়াল করো, এটা ছিল কত? বেগুনির কত ছিল? বেগুনির ছিল 380, এটার ছিল 424, এটার ছিল 450, দেন হচ্ছে 500। আমি খালি লোয়ার লিমিটগুলো লিখতেছি, ঠিক আছে ভাইয়া? কারণ আপার লিমিট তোমার মুখস্থ করার কোনো দরকারই নাই। আর যেটা লিখতেছি এটা হচ্ছে ভিজিবল আলোকরশ্মির রেঞ্জের। এটা হচ্ছে কত থেকে কত ভিজিবলে? 380 থেকে 780। তার মানে 380 থেকে শুরু হবে, 780 দিয়ে শেষ হবে। 500, 575, 590, 647, তাহলে শেষ হবে কত? 780। তার মানে দেখো, এখন আমি হচ্ছে এটার লোয়ার লিমিট যেটা, এটার তাহলে আপার লিমিট হবে সেটা, চলো লিখে ফেলি। এখানে হবে 424, এখানে হবে 424 থেকে 450, দেন হবে 550 থেকে 450 থেকে 500, দেন হবে 500 থেকে 575, দেন হবে 575 থেকে 590, দেন হবে 590 থেকে 647। মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলছি জিনিসটা। এবার খেয়াল করো, এটা কার রেঞ্জে আছে? এটা 486। এটা কত ভাইয়া? 486। তাই খেয়াল করো, 486 কার রেঞ্জে আছে ভাইয়া? আসমানি নীল, 450 থেকে 500। তার মানে এটা হবে আসমানি নীল বর্ণের। কি বর্ণের হবে? আসমানি নীল বর্ণের। তাহলে আমাদের মোটামুটি সিকিউগুলো শেষ। থ্যাংক ইউ পাশে থাকার জন্য। তো সবসময় আলকেনস্টাইনের পাশে থাকবা, আমরা চেষ্টা করব আমাদের বেস্টটা এফোর্ট করার। থ্যাংক ইউ।